হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন, লিখনিতে শাহলিন হাসান, পর্ব সংখ্যা 29। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে কোনোরকম ভার্সিটি থেকে বেরিয়েছে ফাহিম। উদ্দেশ্য নিজ বাসা। জাইমাকে সে যতটা সরল সোজা ভেবেছে, মেয়েটা মোটেও সেরকম না। এখন তো নিজ মান সম্মান কথা ভেবেই চিন্তা হচ্ছে। স্টিয়ারিং কন্ট্রোল করতে করতে নতুন পরিকল্পনা নিয়ে ভাবছে ফাহিম, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার কারণে সেরকম কিছুই ভাবতে পারল না। শাঁসা গতিতে গাড়ি ছুটছে শহর থেকে একটু দূরে বিলাস বাড়িটার উদ্দেশ্য। প্রতিমধ্যেই গাড়িতে সমস্যা দেখা দিতেই ফাহিম নেমে যায়। গাড়ির সামনের পার্ট উঠিয়ে জিনিসপত্র চেক দেওয়ার মাঝে একটা কলটা বেজে ওঠে। ফাহিম বিরক্ত নিয়ে কল তুলতে অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয়, আপনি এখন কোথায়? গাড়ি খারাপ হয়ে গেছে। কথাটা বলে ফোন স্ক্রিনে তাকাতেই দেখে আননোন নাম্বার। ফাহিম বিরক্ত হয়ে বললে, কে বলছেন? আপনার পার্সেল ছিল, লোকেশন বলুন, শীঘ্রই আসছি। ব্রিজ পেরিয়ে দাঁড়িয়ে আছি। আপনার কি মনে হয় আমি এখন পার্সেল রিসিভ করব? আমি কোনো রকম কিছু অর্ডার করিনি, বুঝেছেন আপনি? কল কেটে যায়। লাইন বিচ্ছিন্ন হতে ফাহিম ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। গাড়িতে বেশ কয়েক লাথি বসিয়ে দিয়ে রাস্তা জুড়ে পায়চারি করতে শুরু করে। আধ ঘন্টার ব্যবধানে বড় একটি মাইক্রো এসে থামে। বেশ কিছু ছেলেপেলে নেমে আসে মাইক্রো থেকে। এসে ফাহিম জিজ্ঞেস করে, আপনি তো প্রফেসর ফাহিম? হ্যাঁ। এটা একটা ছেলে চোখ দিয়ে ইশারা দিলেই 2-3টে ছেলে মিলে ফাহিমকে মারধর শুরু করে দেয়। ফাহিম কিছু বুঝে উঠতে পারল না। এর মধ্যেই তাকে মারতে মারতে রাস্তায় শুইয়ে দেওয়া হয়। ছেলেগুলো ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করে না যতক্ষণ না ইশরাক এসে পৌঁছায়। ফাহিমের নাক মুখ বেয়ে রক্ত পড়ছে অবিরত, শুধু ছেলেগুলোর মাথা থামার নামগন্ধ নেই। ইশরাকে গাড়ির সামনে আসতে থেমে যায় তারা। গাড়ি থেকে স্টিক হাতে বেরিয়ে আসে ইশরাক। ফাহিম সেদিকে তাকিয়ে গোঙাতে শুরু করে দেয়। ইশরাক এসে দাঁড়াতেই ফাহিম আদো আদো চোখে তাকিয়ে বলে, প্রফেসর প্লিজ সেভ মি। ইশরাক ডানে বামে তাকিয়ে মৃদু হাসে। স্টিক দিয়ে ফাহিমের হাঁটু মারা শুরু করে দেয়। নিজের মনের স্বাদ মিটিয়ে মারার পর ইশরাক ফাহিম হাঁপিয়ে ওঠে। শেষমেশ ফাহিম আহমেদের ডান হাতটা নিজের পায়ে ডলে দিয়ে জুতো দিয়ে পিষিয়ে দেয়। ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, যা মেরেছি, হাত পা ভেঙেছে তো? তখন একটা ছেলে বলে, ভেঙেছে শিওর ভাই। ইশরাক স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁটু কেড়ে বসে ফাহিমের মুখোমুখি। ফাহিম আর্তনাদ করছে। ইশরাক যেন চোখের শান্তি অনুভব করছে। দাঁতে দাঁত চেপে বলে, মৈশানীকে স্পর্শ করার আগে ভাবা উচিত ছিল ইশরাক আপনাকে কি করতে পারে। এনজয় দিস পেইন প্রফেসর ফাহিম আহমেদ। কথাটা বলে দাঁড়িয়ে যায় ইশরাক। ফিরতি পথে ফাহিম অন্ডকোষ বরাবর লাথি ছুঁড়ে দিয়ে চলে আসে। ছেলেগুলো নিজেদের কাজ শেষ করে ইশরাকের পেছন পেছন চলে যায়। ফাহিম আহমেদ সেন্সলেস হয়ে সেখানেই পড়ে থাকে। সন্ধ্যায় জেনেফা বাসায় এসে ইশরাক জেনেফার বাবা জাহিদ আহমেদের সাথে দেখা করতে, সাথে জেনেফার সাথেও বুঝছিল। ইশরাক আসলে হেল্পিং হ্যান্ড তাকে সন্ধ্যার নাস্তা পরিবেশন করে। ইশরাক শুধু ঠান্ডা জুসটাই নিয়েছে, বাকি সব জায়গায় পড়ে আছে। জাহিদ আহমেদ এসে বসে ইশরাক তার কাছে কুশলাদি বিনিময় করে। জাহিদ আহমেদ কফির মগে চুমুক দিতে দিতে বলেন, বাবা ইশরাক, জেনেফাকে বিয়ে দিতে যাচ্ছি, তোমার কাছে কোনো ভালো পাত্র থাকলে জানিও। সরি টু সে, আপনার মেয়ের কোনো ব্যাপারে সাহায্য কিংবা ক্ষতি কোনোটাকে আমি আগ্রহী না। জেনেফাকে ডেকে দিবেন, তার সাথে কিছু কথা ছিল আমার। ও কি কিছু করেছে? আমার বউ অসুস্থ, একটা জানোয়ারের খপ্পরে পড়েছিল, সাহায্যের জন্য আমাকে ফোন দিচ্ছিল। তখন আপনার পড়াশোনা জানা মেয়ে আমার বইয়ের ফোনটা কেড়ে নিয়ে গেছে। তখন আগমন হয় জেনেফার। ইশরাকের শেষের কথাগুলো শ্রবণ ওর বাবার দিকে তাকায়। জাহিদ আহমেদ মেয়ের দিকে চোখ গরম করে তাকান। ইশরাক জেনেফার দেখা মাত্র বলে, আজকে তোমার বাবা থাকায় কিছু করলাম না তোমায়, না হলে 2-4টা চড় গালে পড়তো। তুমি নিজের সীমা ভুলে যাচ্ছ। প্রশ্নটা তোমার নিজের করা উচিত। ভদ্র লোকে
জাহিদ আহমেদ, জানিয়ে রাখলাম নেক্সট টাইম ওনার মেয়ে জেনেফা যদি আমি বা আমার পার্সোনাল লাইফে ইন্টারফিয়ার করতে চায়, চোখ মুখ আর জায়গায় থাকবে না বলে দিলাম। তুমি আমায় হুমকি দিচ্ছ? রেগে বলে জেনেফা। জাহিদ আহমেদ হুঙ্কার ছেড়ে বলেন, চুপ করো বেয়াদব মেয়ে। আগামীকালকেই তোমার বিয়ের ব্যবস্থা করছি আমি। তোমার মতো বেয়াদব মেয়ে মান সম্মান আর কিছুই অবশিষ্ট নেই। আমি বিয়ে করব না। কেন করবে না? আমি ইশরিয়াককে চাই। সঙ্গে সঙ্গে ঠাস করে গালে চড় বসে। জাহিদ আহমেদ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের দিকে। ইশরিয়াক তর্জনী আঙ্গুল উঁচু করে বলেন, 100 হাত দূরে থাকবে আমার থেকে। আমার বউ বাচ্চা আছে। তুমি একটা ঠকবাজ। তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল না যে তোমাকে আমি ঠকাবো। আমরা ফ্রেন্ড ছিলাম সব সময়, এর বাহিরে কিছুই না। আমি তোমায় ভালোবাসি। অনেক হয়েছে, অনেক অনেক। আর এই কথাটা বলো না প্লিজ। তোমার কাজকর্মে হিংস্রতা আর ক্ষোভ প্রকাশ পায়। এসব উদ্ভট কথাবার্তা বলে নিজেকে হাস্যকর মানুষে প্রকাশ করো না। অনেক কথা হয়েছে জেনেভা। আজকের পর থেকে ইশরিয়াক কোনো লাইফ ব্যাপারে নাক গালাবে না। তোমার বিয়ে শাদী দেব, সেটার প্রস্তুতি নাও। সবাইকে শান্তি দাও তুমি। আশা করি আপনার মেয়ে আপনার কথা শুনবে। আমি আসি, দেখা হবে আঙ্কেল। কথাটা বলে ইশরিয়াক বেরিয়ে আসে। জেনেভা ওর বাবার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সেসব ব্যাপার নিয়ে ইশরিয়াকের বিন্দুমাত্র আগ্রহ নেই। তার গন্তব্য নিজ বাসা, যেখানে তার বউ তার অপেক্ষায় আছে। মেডিসিন নেওয়ার পর জাইমা পেটের ব্যথা কিছুটা কমেছে। 2 পা অচল বললেই চলে। ঘাড়ের ব্যথা এখনও টনটন করছে। সেই যে বেডে বসিয়ে রেখে বেরিয়েছি ইশরিয়াক, এখনও বেডেই পড়ে আছে জাইমা। ফোন স্ক্রল করা ব্যতীত দ্বিতীয় কিছুই করতে পারছে না সে। তার অপেক্ষায় অবসান ঘটিয়ে আগমন হয় ইশরিয়াকের। গাড়ির চাবি, ফোন সব কিছু টেবিলের উপর রেখে জামা কাপড় পাল্টাতে চলে যায়। জাইমা নিজের পায়ের দিকে তাকায়। ব্যথা এখন পর্যন্ত আছে। দীর্ঘ সময়ের ব্যবধানে ইশরিয়াকের আগমন হয়। জাইমা বেডের সাথে হেলান দিয়ে জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলেন? কাজে। কি কাজ? সেই বিকালে বেরিয়েছেন, এখন রাত 8টা। কয় ঘন্টা ধরে আমায় বেডে রেখে গেছেন, হিসাব আছে? বেডে না থাকলে কই থাকবা তুমি? হাঁটতে তো পারো না। বিরক্ত লাগছে এখানে থাকতে। দাদিকে নিয়ে আসবো? রান্না করবে কে? তুমি। আপনি ছুটি নেবেন আমি হাঁটতে না পারা পর্যন্ত, এরপর দাদিকে নিয়ে আসবো। আচ্ছা, নিলাম ছুটি। এরপর? তাহলে তো ভালো। ইশরাক জাইমার কোলে মাথা রেখে বলে, মাথা ব্যথা করছে, যত্ন করো। খাবার খেয়ে শুয়ে পড়ুন। সারাদিন তো ছোটাছুটিতে ছিলেন, খিদে নেই। জাইমা তার নরম হাতে ইশরাকের কপাল স্লাইড করতে দিতে আরম্ভ করে। এর ভেতরে দুজনের মাঝে কত শত গল্প হয়। জাইমার প্রেগনেন্সির আজ 7.5 মাস চলছে। এর ভিতরে ইশরাকের পরিবার সবাই কম বেশি আসা যাওয়া হয়েছে তাদের বাসায়। হুট করে আজকে সাজেদ খান এবং প্রথমবারের মতো রাজিয়া আহমেদ আসবে ইশরিয়াকের বাসায়। সেজন্য ইশরিয়াক আর ভার্সিটিতে যায়নি। সকাল থেকে জাইমার কাজে সাহায্য করছে, রান্নাবান্নার কাজ মাঝামাঝিতে আসতে আগমন হয় রাজিয়া আহমেদ এবং সাজেদ খানের। জুস এবং হালকা নাস্তা দেওয়া হলে সাজেদ খান বলেন, জাইমা রেডি হোক। ইশরিয়াক, শোনো, আজকে বাড়ি ফিরবে দুজন। এ বাসায় ছেড়ে দিবে। সামনে আমার নাতি নাতনি আসবে, পরিবারের মাঝে থাকবে। ইশরাক তার মায়ের দিকে এক নজর তাকায়। পুরনো কথাবার্তা সব কিছুই তার মনে অক্ষত। ইশরাক কিছুক্ষণ মৌতা বজায় রেখে বলে, আপনাদের অসুবিধা হতে পারে। এখানে মহিষানি ভালো আছে, রইল ভাগ্য ভবিষ্যৎ, সেটাও ম্যানেজ করে নিতে পারবো। ব্যাস। সাজেদ খান চটে যান, ধমকে বলেন, আমি কোনো এক্সকিউজ শুনতে আসিনি। আমার ছেলে, ছেলের বউ বাড়ি যাবে, এটাই শেষ কথা। তুমি কি আমার নাতি নাতনিকে পরিবার থেকে বঞ্চিত করার কথা ভাবছো? সেরকম কিছু না। সম্পর্ক সবাই থাকবে, রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। রাজিয়া, কিছু বলো তোমার ছেলেকে। সংসার, ঝগড়াঝাটি, রাগ সবই থাকে। আমাদের দিন শেষে সবাইকে মিলে যেতে হয়। রাজিয়া আহমেদ ছেলের মুখের দিকে তাকান। পাশে দাঁড়িয়ে থাকা জাইমার দিকেও এক নজর তাকান। নিজের ভুলটা তিনি আরও আগেই উপলব্ধি করেছেন, শুধু লজ্জায় কিছু বলেননি। নাতি নাতনি মানেই ওনার জীবন আর ছেলের বউ। জাইমা অনারি থাকায় তপন পছন্দ করেননি তিনি, কিন্তু আলাদা সংসারে আসার পর মেয়ের কাজকর্ম সব কিছু গোছানো হয়েছে। এসব নিয়েও
বেশ প্রশংসা করেছেন পুত্রবধূ আনায়া এবং মেয়ে ইশরাতের থেকে। অনেক চিন্তাভাবনা করার পর জাইমার প্রতি রাগের কারণগুলো অহেতুক রূপে ধরা দিয়েছে, যা পরবর্তীতে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ এবং লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছেন। জাইমা এবং নিজের শাশুড়ির দিকে এক নজর তাকান। ভদ্রমহিলার প্রতি কোনো রকম রাগ ক্ষোভ নেই তার। স্বামী যেভাবে বলেছে সে সেভাবেই চলছে। রাজিয়া আহমেদ মমতার রেশ কাটিয়ে নিয়ে বলেন, পুরনো কথা ধরে বসে থাকলে হবে না। সময়ের সাথে সবাই পাল্টে যায়, পরিস্থিতি, মান মানসিকতা সব কিছুই। আমি চাই আমার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি আমার কাছে থাকুক। আমি আমার ছেলের বাচ্চা কাচ্চা নিজ হাতে লালন পালন করতে চাই। তাহলে এটাও বলুন, আর বউকে মন থেকে মেনে নিয়েছেন কিনা? এসব আমার মাথা ব্যথা নেই। অফিসিয়ালি সে তোমার বউ, আমার না মানাটা বাচ্চামো। এসব ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। আমি চাই বাসা ছাড়ো, বাড়ি ফিরো, ভবিষ্যতে সুন্দর হোক তোমাদের। কিছু মনে করবেন না, আমি আসলে যেতে চাচ্ছি না। জাইমার কথায় ইশরাক তার দিকে তাকায়। সাজিদ খান একবার রাজিয়া আহমেদ এবং আরেকবার জাইমার দিকে তাকান। জাইমার এমন কথায় রাজিয়া আহমেদ মৃদু অবাক হয়ে বলেন, তুমি কি আমার উপর রেগে আছো? আপনার কথাবার্তায় দাম্ভিক ভাবটা রয়ে গেছে। আমি পুরনো কথায় মনে রাখিনি। এসব মনে রাখতে হয় না, সংসার জীবনে এসব কমন ব্যাপার। মর্ম, তুমিও কি যেতে চাচ্ছ না? জিজ্ঞেস করলেন রাজিয়া আহমেদ। ইশরাক জাইমার দিকে এক নজর তাকান, কিছুক্ষণ চুপ থেকে বলে, যাব, আপনি যদি মৌসানীকে মন থেকে মেনে নেন। আমি পুরনো কিছু টানতে চাই না। তুমি তাকে বিয়ে করেছো, পুত্রবধূ সে। আমার মানা কিংবা না মানার প্রশ্নই আসে না। এখন ও যাবে, সবার মাঝে থাকবে, সংসার করবে, সোজা কথা। মৌসানী মা, ব্যাগ গুছিয়ে নাও, তোমাকে ফিরতে হবে, এটাই আমার শেষ কথা। সাজিদ খানের কথায় জাইমা ইশরাকের মুখের দিকে তাকায়। রাজিয়া আহমেদও সুযোগ বলেন, আর কোনো কথা প্রয়োজন নেই, এসেছি তোমাদেরকে নিয়ে যাব। জাইমা, যাও ব্যাগ গুছিয়ে নাও। মৌসানী, যাও ব্যাগ গুছিয়ে নাও। ইশরাক এর কথায় জাইমা আর কিছু বলতে পারল না। বেশি কিছু বললে তাকে বেয়াদব বলবে, হাজারটা দোষ বের করবে। জাইমা মাথা নাড়িয়ে রুমে চলে আসে। এখানে আসার পর কেমন জামা কাপড় আনা হয়নি, সবই বাসায় রয়ে গেছে, টুকটাক চলার মতো। নিজের ব্যাগ গুছিয়ে ইশরাকের ব্যাগও গুছিয়ে নেয় জাইমা। এই বাসায় বোধহয় ছেড়ে দেওয়া হবে। দুপুরের খাবারটা চারজন একসাথে বসে খেয়ে নেয়। সাজেদ খান বাসার দিকে এক নজর তাকিয়ে বলেন, যা গুছিয়েছো ভালো, জিনিসপত্র আগামীকালকে পাঠিয়ে দেব। দীর্ঘ 7 মাস পর বাসায় ফিরছে ইশরাক এবং তার বউ। দুজন সোফায় বসছে। আনায়া ঠান্ডা জুস এনে দেয়। ইরা এসে তার পাপার কোলে উঠে বসে, গলা জড়িয়ে ধরে রেখে বলে, কপালে আর্দ্র ভরিয়ে দিয়ে পগর অভিমান নিয়ে বলে, পাপা আমায় ভুলে গেছো, তুমি পচা। মেয়ের কথায় ইশরাক মৃদু হাসে। ইরার গালে আদর দিয়ে বলে, পাপা চলে এসেছি মা, আর কোথাও যাচ্ছি না তোমায় রেখে। ইরা জাইমার দিকে তাকায়, ওর উঁচু পেটের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলে, পাপার নতুন বউ কি পেটে কি আছে? সাথে সাথে জাইমা কেসে ওঠে। আনায়া মেয়ের দিকে তাকিয়ে বলে, নতুন বউ অসুস্থ মা, ডক্টর দেখাওনি? এই পাপা, তুমি নতুন বউকে ডক্টরের কাছে নাওনি? নিয়েছি তো, ডক্টর বলেছে 2 মাস পর ঠিক হয়ে যাবে। এরা তখনও ভাবুক। ইশরাকের কোল থেকে নেমে এসে জাইমার পাশে বসে আর উঁচু পেটে হাত রেখে বলে, এখানে অনেক ব্যথা পাচ্ছ? পাচ্ছি তো, তুমি আদর করবে মা? ইরার কথা মাথা নাড়ায়। সোফার উপর হাঁটু কেড়ে বসে জাইমার গলায় জড়িয়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলে, কোথায় আদর করতে হবে নতুন বউ? জাইমা নিজের কপালে ইশারা করে বলে, এখানে দাও। ইরা তার কপালে আদর দেয়। ইশরাক তাকিয়ে আছে তাদের দিকে। জাইমা ইরার গালে 2টো চুমু দিয়ে বলে। তখন রাজিয়া আহমেদ এসে বলেন, জাইমা সিঁড়ি বেয়ে ওঠার দরকার নেই, সমস্যা হবে। ইশরাক জাইমার দিকে তাকায়। আনায়া বলে, ভাইয়া রুমে নিয়ে আসুন, এবার গেলে আর নিচে নামার প্রয়োজন নেই। আমি এতদিন রুম বন্দি থাকবো? যখন ইচ্ছে হবে ভাইয়া নামিয়ে দেবে। রুম বন্দি কোথায়? আমরা সবাই তো উপরেই আছি। রাজিয়া আহমেদ ছেলে এবং ছেলে বউয়ের মুখের দিকে এক নজর তাকিয়ে কিচেনে চলে যান। মা যেতে ইশরাক এগিয়ে আসে। সিঁড়ি সামনে আসতে আশেপাশে তাকায়। জাইমা হাতে মৃদু বিরক্ত হয়।
এত লজ্জা পাওয়ার কি আছে? সে কি সাথে সবার সামনে কোলে উঠতে চাইছে? ইশরাক এসে জাইমাকে পাজাগুলো করে নেয়। তারপর উঠতে উঠতে জাইমাকে বলে, তোমার তো সুখ, এখন চাইলে সারাদিন জামাইয়ের কোলে চড়তে পারবে। আপনারও কোলে চড়ার শখ জেগেছে নাকি? না, আর উঠতে চাই না আপনার কোলে। আপনার মুখ দেখে মনে হচ্ছে ঠেকায় পড়ে কোলে নিয়েছেন। পাগল, এসব কি বলো? আপনার জন্যই আজ আমার এই অবস্থা। জাইমার কথা শেষ হতেই ইশরাক রুমে প্রবেশ করে, জাইমাকে কোল থেকে নামিয়ে দেয় সযত্নে। সে কথার জবাবে বলে, আচ্ছা আর আদর করবো না, মনে থাকে যেন। গিয়ে বসো, আমি রুম গোছাচ্ছি। আপনি ঝাড়ু দিন, আমি বেডশিট চেঞ্জ করি। তোমার নড়াচড়া করতে করতে আমি 2বার বেডশিট চেঞ্জ করতে পারবো। চুপচাপ বসো। এই কয় মাসে অনেক কাজ করেছি, দেখেননি? ইশরাক শান্ত দৃষ্টি নিক্ষেপ করে জাইমার দিকে। মেয়ে তো ভালোই খোঁচা মারতে পারে। ও হতাশ কণ্ঠে বলে, বউ কাজ না করলে বরকেই শিখতে হয়, না হলে চলা যায় না। আমি কই কাজ করি না, রান্নাবান্না শিখেছি, ঘর গোছাতে পারি। সমস্যা একটাই, আপনার জীবনে আমার কাজ পছন্দ না। হ্যাঁ, তারপর আপনার মাথা। ইশরাক জবাব দেয় না। কাভার থেকে নতুন বেডশিট নামিয়ে এনে বেডের উপরে চলে যায়। জাইমা সোফায় বসতেই অস্থিরতা অনুভব করে, হাঁটতে চলতে বিতৃষ্ণা জমে গেছে। ইশরাক ঝটফট কাজ সেরে নিতে জাইমা ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। তৎক্ষণে রুমের কাছে গোছানো শেষ। জাইমা এসে রেস্ট নেয়। লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ইশরাক। জাইমার দিকে এক নজর তাকিয়ে নিচে চলে যায়। রাজিয়া আহমেদ খাবার বেড়ে দিতে ইশরাক সেটা নিয়ে রুমে চলে আসে। সেন্টার টেবিলের উপর খাবার ঢেকে রাখা প্লেটটা রেখে বিছানায় গা এলিয়ে দেয়। হাত পা প্রচণ্ড ব্যথা করছে। জাইমার গরম শরীরের সাথে নিজের ঠান্ডা শরীরটা লাগাতেও স্যাঁত করে ওঠে। দূরে সরতে গেলে ইশরাক তাকে আরও চেপে ধরে নিজের সাথে। মৌসুমী, তুমি কি সত্যি বিরক্ত? কি নিয়ে? এই যে তোমার চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হতে হয়, কষ্ট হয় সব কিছুতেই। যদি বলি হয় তখন? আচ্ছা, আর একটু কষ্ট করো, বেবি চলে আসলে আর কখনো এরকম কষ্ট দেবে না। আর বেবি লাগবে না। না, আর নেব না। আপনি বোধহয় পাগল। জানি আমি। আমরা আরও বেবি নিব, ক্রিকেট টিম বানাবো। আমার ক্রিকেট টিম লাগবে না, বউ লাগবে। দুটোই লাগবে। একটা আগে বড় করো, শর্ট টেম্পার দিয়ে গালি না দিলেই হবে। দিলে বাচ্চার বাপকে দেব। তোমার মুখের ভাষা আর ঠিক হলো না, শুরু থেকেই আজে বাজে গালি দাও তুমি। ইশরাকের কথায় জাইমা বিরক্ত হয়, মুখ ফসকে 2-1টা গালি বেরিয়ে যায়, যেটা সে চাইলেও মাঝে মধ্যে কন্ট্রোল করতে পারে না। এটা কি ইশরাকের তাকে কম হুমকি ধুমকি দিয়েছে? এখনও সেটা চলমান। জাইমা অপর দিকে মুখ ঘুরিয়ে বলে, সেজন্যই তো আপনাকে বলি গোলামের পুত। আস্তাগফিরুল্লাহ। মৌসুমী, তোমার মুখের ভাষা এমন কেন? এটা কি কোনো কালে ঠিক হবে না? মুহূর্তেই কড়া সুরে জবাব দেয় ইশরাক। জাইমা আমতা আমতা করে বলে, হবে হবে, একটু সময় লাগবে। নেক্সট টাইম এরকম গালি আর দিবে না। সেই প্রথম দেখায় তুমি আমাকে থাপ্পড় মেরে এই গালি বোধহয় দিয়েছিলে। এখন কি পায়ে ধরে মাপ চাইতে হবে? না, ঠোঁটে ঠোঁট লাগিয়ে মাপ চাইতে হবে। ম আকার মা সাথে ফ, মাফ চাইলাম। মাফ করুন বড়লোক মানুষ, বেয়াদব, অসভ্য। মুখটা সামলে। আপনি তো অসভ্য মার্কা কথা বলছেন। সরো এখন থেকে। তার আমি ঠিক হয়নি এখনো। কথাবার্তার সৌন্দর্য নাই। তুমি কবে মানুষ হবে? এই তো নিজের আসল রূপ দেখিয়ে দিলেন। আপনি আসলেই লোক দেখানোর জন্য আমাকে আদর করেন। মনে মনে আপনি আমার একটু সহ্য করতে পারেন না। আপনার মতো নাক উঁচু, ইগোওয়ালা, অতিরিক্ত নম্র, ভদ্র, অসভ্য আমি কোনোদিনও দেখিনি। আজব। এখানে খারাপ কি বলেছি? আপনি বলতে চাইছেন আমি এখনও অমানুষ বিয়ে করেছেন, আবার পেটেও বাচ্চা একটা ধরিয়ে দিয়েছেন। তখন আপনার ইগো কাজ করেনি অমানুষের সাথে সংসার করতে। তোমার মাথার তার ছিঁড়ে গেছে মৌসুমী, কথা উল্টো পাল্টো বলছো। জাইমা উঠে বসে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আমার কথা ঠিকই আছে। আপনি তো বড় নাটকবাজ। তুমি কি নিয়ে আমার উপর রাগ ঝাড়ছো? এই যে আপনার মাম্মি আমাকে শুরু থেকেই দেখতে পারে না, এখন হুট করে কেন এত আদর দেখাচ্ছে? ওই যে পেটে আপনাদের বংশের একটা আছে, সেজন্য। শুধুমাত্র নিজের বাচ্চার মা আমি, সেজন্য তিনি আদর দেখাচ্ছেন, না হলে কোনো কালেই আমার মুখ দেখতেন না উনি।
সেটা সময় হলে দেখা যাবে। জাইমা তেলে বেগুনে জ্বলে ওঠে। ইশরাক ঠান্ডা মাথায় কথা বলছে, রাগে তো ওর ডিপি হাই হয়ে যাচ্ছে। জাইমা বেড থেকে নেমে যায়। ইশরাক হতভম্ব হয়ে তাকিয়ে আছে সেদিকে। মেয়ে সিরিয়াস? সে তো সেভাবে আমলে নেয়নি, টুকটাক ঝগড়া তক্রতাকরি ভেবেছে। জাইমা চলে যাচ্ছে, এদিকে আসো, রাগ কমে যাবে। আপনি কথা বলিয়েন না। আমি কি ছোট, অবুঝ, কিছু বুঝি না? আমার জায়গায় নিজেকে ভাবুন। কেউ নিজ স্বার্থে আপনার সাথে ভালো ব্যবহার করছে, আদর দেখাচ্ছে, কিন্তু আপনি কিছু বলতে পারছেন না, কারণ আপনি ভুক্তভোগী। ভালো বলেছ, অনেক কথা শিখেছ। এরপর থেকে ঝগড়া করিও কেমন? ঝগড়া না করলে চুল ছেঁড়াছেড়ি করিও। আপনার আমাকে ওই রকম মেয়ে মনে হয়? আমি তো বড় খারাপ। আমাকে ঝগড়া করার জন্য উৎসাহিতমূলক কথাবার্তা বলছেন। আমি চুল ছেঁড়াছেড়ি ঝগড়া করতে আপনার সম্মান যাবে। তখন আমিও বলবো, বউ আমার কন্ট্রোলে নাই, আপনারা যা ভালো বোঝেন। কত বড় খারাপ আমি! দেখ, আপনার সংসার টিকে আছে, অন্য কেউ হলে ছেড়ে চলে যেত। তুমি তো একবার চলে গেছো, আমি জোর করাই থেকে গেছো। আপনি অভদ্র, বুঝেছেন? আঙুল নাচিয়ে সাঁচিয়ে বলে জাইমা। ইশরাক জবাব দেয়, তোমার ভাষা আমি অসভ্য, অভদ্র, সাথে আরও কত কিছু। বউ হিসেবে যেহেতু বলেছ, মেনে নিলাম। এবার খুশি তুমি? না। তাহলে? জাইমা কিছুক্ষণ চুপ থেকে বেডের উপর উঠে বসে, কমফোর্টার সরিয়ে ইশরাকের উপর ঝুঁকে বলে, আমার নতুন জামা লাগবে। তার কথায় ইশরাক শব্দ করে হেসে ওঠে। জাইমাকে টেনে বালিশের উপর শুইয়ে দিয়ে নিজ তার উপর ঝুঁকে বলে, এটা কেমন থ্রিলার ঝগড়া? এটা সরাসরি বললেই তো হতো। এত কাহিনী করে পেঁচানোর কি আছে? আপনার পছন্দ হয়নি ঝগড়া? হয়েছে, বেশ ভালো, সামনে আরো ভালো করবে আশা করি। কথা বলে ওর চুল হাত বোলাচ্ছে, কিন্তু তার দৃষ্টি অদরের দিকে স্থির। ঝুঁকে কানে ইরাকে যেভাবে বলল, তুমি আদর করবে, আমাকেও তো একদিকে এভাবে বলতে পারো। না বললেই তো হতো, এই হাল। আর কি বললে কি হয়েছে? এই যে আদর করতে না বলার ফল উঁচু পেট। আর বললে অনেক কিছু।